ভাবো তো একটা গেমের মধ্যে আটকে গেছো যেখানে মারা গেলেও 40 সেকেন্ড পর আবার জীবিত হওয়া যায়, কিন্তু এবার সেই ক্ষমতাও যেন কোনো কাজে আসছে না, কারণ হিরোরা এমন এক ভয়ঙ্কর জায়গায় আটকে গেছে যেখানে একবার ভুল করলেই মৃত্যু নিশ্চিত। তার উপর তাদের হাতে সময়ও খুব কম। মিশন শেষ না করতে পারলে সবাইকে হারাতে হবে জীবন। কিন্তু আসল বিপদ তখনও শুরুই হয়নি, কারণ এই মিশনের আসল কার্গো কি সেটা তারা এখনও জানে না। আর সামনে অপেক্ষা করছে এমন এক দানব, এমন এক ফাঁদ আর এমন এক সত্য যা পুরো গেমের নিয়মটাই বদলে দেবে। চলো আজকের গল্পে দেখি শেষ পর্যন্ত তারা এই ভয়ঙ্কর গেম থেকে বাঁচতে পারে কিনা। গল্পের শুরুতে আমরা কাহাবেল নামের একজন ছেলেকে দেখতে পাই, যে রেগে গিয়ে বলল এই রাজা একজন অত্যাচারী, শুধু তার আদেশ অমান্য করেছে বলে নিরীহ মানুষগুলোকে মেরে ফেলতে চাইছে। আর সবচেয়ে বড় কথা, সে নিজের শহরে তাদের মৃত্যুদণ্ড দিতে চায় না, অন্য একটা শহরে নিয়ে গিয়ে তাদের মেরে ফেলতে চায়, যাতে সেখানকার মানুষ ভয় পায়, তার নামডাক আরও বাড়ে, আর যেসব শহর সে দখল করতে চায় সেগুলোর ওপর নিজের শাসন চাপিয়ে দিতে পারে। আমি কখনোই এটা হতে দেব না। ক্যারাভ্যানের নেতা ঠান্ডা গলায় বলল, আমি তোমাকে ভালো করেই চিনি কাহাবেল, তুমি একটা ছোট গুরুত্বহীন শহরের নাইটদের ক্যাপ্টেন। তুমি যদি রাজার বিরোধিতা করো তাহলে সে তোমার পুরো শহরটাই ধ্বংস করে দেবে। দুজন একে অপরের সঙ্গে লড়াই করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিন্ধু মাঝখানে এসে তাদের থামিয়ে দিল। এরপর ইয়োৎসুয়া মেয়েদের এক জায়গায় ডেকে বলল, আমাদের যে মালপত্র রেডিও সিটিতে পৌঁছে দিতে হবে, আমার মনে হয় এই মানুষগুলোই হয়তো সেই মাল। আমার মতে আমাদের ওদেরকে সেখানে নিয়ে যাওয়া উচিত। যদি মিশনটা এভাবেই সম্পূর্ণ হয়ে যায় তাহলে তো ভালোই, কিন্তু যদি এগুলো মাল হিসেবে গণনা না হয় তাহলে আমরা ওদের বাঁচাবো এবং নিজেরাই রক্ষা করব। এরপর আসল মিশন খুঁজে বের করব। তখন কমান্ডারের সহায়িকা বলল, ওরা যদি আমাদের সঙ্গে যোগ না দিত তাহলে ভালোই হতো। কিন্তু কমান্ডার বলল, চিন্তা করো না, আমাদের কাজ হলো বন্দীদের রেডিও সিটিতে পৌঁছে দেওয়া, আর এই হিরোদের জন্য আমি একটা দারুণ চমক তৈরি করে রেখেছি। এরপর ক্যারাভ্যান আবার চলতে শুরু করল। কিছুক্ষণ পর বিশ্রামের জন্য থামলে ইয়োৎসুয়া কমান্ডারের কাছে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলার অনুমতি চাইল। অনুমতি পেয়ে সে পুরোহিতের পাশে বসে জিজ্ঞেস করল, তুমি কে আর এখানে কেন আছো? পুরোহিত উত্তর দিল, আমরা এমন কিছু মানুষ যারা একটা নতুন ধর্ম গ্রহণ করেছিলাম, আর এতে রাজা প্রচণ্ড রেগে যায়। সে আমাদের অনেক মানুষকে হত্যা করেছে, অনেককে নির্যাতন করেছে, আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এরপর সে সিদ্ধান্ত নিয়েছে আমাদের রেডিও সিটিতে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দেবে, এমনকি এই ছোট বাচ্চাটাকেও আমাদের সঙ্গে মেরে ফেলবে, যাতে বাকিরা শিক্ষা পায়। এই পৃথিবীতে আমার আর কিছুই চাই না, শুধু চাই এই ছোট বাচ্চাটা যেন মৃত্যুদণ্ড থেকে বেঁচে যায়। পুরোহিতের কথা শুনে ইউয়ার মন গভীরভাবে নরম হয়ে গেল। এতক্ষণে সে পরিষ্কার বুঝতে পারল আসলে কি ঘটছে। এরপর সে আবার সবার কাছে ফিরে এসে কমান্ডারকে সরাসরি জিজ্ঞেস করল, তুমি এই মানুষগুলোকে কেন মেরে ফেলতে চাও? কমান্ডার বলল, আমাদের রাজা খুব দয়ালু একজন মানুষ। তিনি চান সব শহর তার শাসনের অধীনে এক হয়ে যাক, যাতে তিনি সবার মধ্যে ভালোবাসা, শান্তি আর ন্যায় বিচার ছড়িয়ে দিতে পারেন। আর সেই কারণেই আমি তার আদেশ পালন করছি। কমান্ডারের কথা শুনে ইউসুয়া মনে মনে ভাবল, দুই পক্ষেরই নিজেদের যুক্তি আছে। দুজনেই মনে করে তারা যা করছে সেটাই ঠিক, কিন্তু শেষ পর্যন্ত এই ঘটনাগুলো আমাদের কোথায় নিয়ে যাবে সেটা আমরা কেউই জানি না। হঠাৎ ইউকা কথার মধ্যে ঢুকে কমান্ডারকে বলল, তুমি সত্যি ভাবো আমরা তোমার এসব বোকা কথা বিশ্বাস করব? যে রাজাই অন্য শহর দখল করতে যায় সেই বলে যে সে নাকি ন্যায় আর ভালো কিছু ছড়িয়ে দিচ্ছে, অথচ সত্যি কথা হলো সে একজন অত্যাচারী যে শুধু নিজের স্বার্থ পূরণ করতে চায়। এর সবচেয়ে বড় প্রমাণ হলো সে তোমাদের সঙ্গে যা করেছে। ইউকার কথা শুনে কমান্ডার প্রচণ্ড রেগে গেল। সে বলল, আমি তোমাকে এসব কথা বলতে দেব না, আর আমাদের রাজাকে নিয়ে এভাবে অসম্মানজনক কথা বলতেও দেব না। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ইউসুয়া আর সিন্ধু দ্রুত সবাইকে শান্ত করল। শেষ পর্যন্ত তারা তর্কটা থামিয়ে দিল, আর এই বিষয়ে নিয়ে আর কোনো কথা না বলার সিদ্ধান্ত নিল। এরপর কাহাবেল তলোয়ার দিয়ে প্রশিক্ষণ শুরু করল। সে সিন্ধুকে নিজের অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে নিজেকে রক্ষা করতে হয় তা শেখাতে লাগল। এদিকে হাকোয়াকি ইউসিয়াকে বলল, আমাদের হাতে আর ১৩ দিন ১২ ঘন্টা সময় আছে, অথচ এখনও আমরা জানি না যে আসলে কি মাল আমাদের পৌঁছে দিতে হবে। তার উপর আমরা এখনও রেডিও সিটিতেও পৌঁছতে পারিনি। এরপর তারা আবার যাত্রা শুরু করল। কিছুক্ষণ পর তারা একটা বিশাল পাহাড়ের সামনে এসে পৌঁছল। সৈন্যদের কমান্ডার বলল, আমাদের এই পাহাড়ের মাঝখান দিয়ে যেতে হবে, তবে আমি একটা শর্টকাট জানি, ওই পথ দিয়ে গেলে আমরা অনেক দ্রুত পৌঁছে যেতে পারবো। তাই তারা পাহাড়ের ভেতরের সরু পথ দিয়ে এগিয়ে গেল। পথে কাহাবেলের একজন সহকারী ছেলেটাকে গাড়ি ঠেলতে সাহায্য করছিল। সে বলল, তোমার সঙ্গে এই যাত্রায় থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি। তোমার মতো একজন হিরোর পাশে দাঁড়ানো আমার জন্য অনেক বড় সম্মানের। ইউসিয়া হেসে বলল, তুমি সত্যিই ভালো একজন মানুষ। এরপর তারা পাহাড়ের নিচে পৌঁছে একটা অন্ধকার গুহার মধ্যে ঢুকে গেল। কমান্ডার বলল, এই গুহার মধ্যে কিছু মেটাল মেশিন আছে, এগুলো ব্যবহার করেই আমাদের সামনে যাওয়ার রাস্তা খুলতে হবে। গুহার ভেতরটা ছিল একটা বিশাল হলের মতো। তারা মেশিনগুলো চালু করতেই হঠাৎ পানি বেরিয়ে আসতে শুরু করল। এরপর বিশাল বিশাল গিয়ার ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর তাদের সামনে একটা পাথরের রাস্তা খুলে গেল, কিন্তু হঠাৎ গুহার দরজা বন্ধ হয়ে গেল। দূর থেকে ক্যারাভানের কমান্ডার সামনে এসে বলল, এখানেই তোমাদের যাত্রা শেষ। যে মানুষগুলো আমাদের রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের নিয়ে আমরা আর এগোতে পারি না। পারলে নিজেদের বাঁচানোর চেষ্টা করো, যদিও আমার মনে হয় তোমরা সেটা পারবে না। বিদায়। সবাই অবাক হয়ে গেল, কারণ মিশনের সময়সীমা প্রায় শেষ হয়ে আসছিল। তারা যদি মিশনে ব্যর্থ হয় তাহলে সবাই মারা যাবে। ইউসুয়া সবচেয়ে বেশি ভয় পেয়ে গেল। সে বুঝতেই পারছিল না কি করবে। তখন কাহাবেল পাথরের রাস্তার উপর দাঁড়িয়ে বলল, চলো এগিয়ে যাই, এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেই হবে। তারা সাবধানে গাড়িটা নিয়ে সামনে এগোতে লাগলো, কিন্তু কিছু দূর যেতেই
তারা এমন একটা পথ পেল যেটা বিশাল বিশাল হাতুড়ি দিয়ে বন্ধ ছিল। হাতুড়িগুলো কোনো বিরতি ছাড়াই দুলছিল, তাই সেখান দিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। ঠিক তখনই ইয়োতসুয়া বুঝতে পারল এই গেমটা কিভাবে কাজ করছে। সে একটা উঁচু জায়গায় উঠে দেখল সেখানে কিছু পাথর আছে, যেগুলোর গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা। সে একটা পাথর বেছে নিয়ে আর দিক পরিবর্তন করে দিল। এরপর ধীরে ধীরে বিশাল হাতুড়িগুলোর গতি কমতে শুরু করল। একসময় সেগুলো পুরোপুরি থেমে গেল। তারপর তারা ভয় পেতে পেতে ধীরে ধীরে গাড়িটা নিয়ে সেই জায়গাটা পার হয়ে গেল। সবাই ভয় পাচ্ছিল যদি পা পিছলে যায় তাহলে নিচে পড়ে যাবে। ইউকা প্রচণ্ড ভয় পাচ্ছিল। তারপরেও তারা সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা আরেকটা পথে এসে পৌঁছালো। ইয়োতসুয়া বলল, এই রাস্তা তো অনেক সহজ মনে হচ্ছে, আমাদের শুধু সোজা হেঁটে গেলেই হবে। কিন্তু সে সামনে পা রাখার সঙ্গে সঙ্গে একটা মেকানিজম সক্রিয় হয়ে তাকে আঘাত করল। সে অনেক উপর থেকে নিচে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। ৪০ সেকেন্ড পর আবার জীবিত হয়ে সে বলল, আমার আরও সাবধান হওয়া উচিত ছিল, এই জায়গাটা মোটেও এত সহজ নয়। তখন হাকুজাকি বলল, আমার একটা আইডিয়া আছে, এই জায়গাটা পার হতে আমি আমাদের সাহায্য করতে পারব। সে একটা কাগজ আর কলম বের করে দেওয়ালের প্রতিটা আঘাতের মাঝের সময় হিসাব করতে শুরু করল। শেষ পর্যন্ত তারা আঘাতগুলো সঠিক সময় বের করতে সক্ষম হল। শিন্ডো সামনে এগিয়ে গিয়ে সফলভাবে সেই পথটা পার হয়ে গেল। এরপর এক একজন করে সবাই পথটা পার হয়ে অন্য পাশে পৌঁছে গেল। সে বলল, চলো দ্রুত মিশনটা শেষ করি, আর ইয়োতসুয়া, তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে এসো। ছেলেটা উপরে ওঠার চেষ্টা করতে লাগল। অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল। এদিকে মেয়েরা একটা বিশাল গেটের সামনে পৌঁছালো। গেটটা খুলতেই তারা দেখতে পেল অসংখ্য ছোট ছোট দানব তাদের জন্য অপেক্ষা করছে। সেখানে তারা একটা বিশাল মূর্তিও দেখতে পেল, যেটা দেওয়ালের সঙ্গে আটকে ছিল। কিন্তু হঠাৎ মূর্তিটা নড়তে শুরু করল। এরপর দেওয়াল থেকে নিচে নেমে এলো। তার চোখ দুটো জ্বলতে শুরু করল এবং সে তাদের দিকে তাকিয়ে ছুটে এসে সবাইকে ধ্বংস করার চেষ্টা করল। অন্যদিকে ইয়োতসুয়া তখনও গুহা থেকে বের হওয়ার চেষ্টা করছিল। অবশেষে সে বের হতে পারল, কিন্তু তার মনে প্রচণ্ড রাগ জমে গেছে। সে বলল, যে আমাদের এখানে আটকে দিয়েছে আমি তাকে মেরে ফেলব। এরপর সে অন্ধকার টানেলের ভেতর দিয়ে এগিয়ে যেতে লাগল। চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছিল না। হঠাৎ সে একটা মেমোরি সার্কেল দেখতে পেল। সে সেটাকে স্পর্শ করতেই তার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠল। সে দেখল মেয়েরা কাঁদছে, আর তাদের সামনে কাহাবেলের সহকারীর মৃতদেহ পড়ে আছে। তার সঙ্গে কাটানো সময়গুলো ইয়োতসুইয়ার মনে পড়ে গেল। সে গভীরভাবে কষ্ট পেয়ে বলল, তোমার এই আত্মত্যাগ আমি বৃথা যেতে দেব না, আমি তোমার প্রতিশোধ নেব। এরপর সে গুহার আরও গভীরে এগিয়ে গেল। অন্যদিকে মেয়েদের উপর ছোট ছোট দানবগুলো ঝাঁপিয়ে পড়তে শুরু করল। তারা পাল্টা লড়াই করল, কিন্তু দানবগুলোর সংখ্যা ছিল অনেক বেশি। এর মধ্যেই বিশাল যান্ত্রিক মূর্তিটা তাদের দিকে এগিয়ে আসতে লাগল। কাহাবেল আর শিন্ডো দ্রুত সামনে এগিয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছাল। সেখানে করিডোরের মাঝখানে একটা চেন ঝোলো ছিল, আর চেনের সঙ্গে একটা চাবি লাগানো ছিল। কাহাবেল বলল, ওই চাবিটা আমাদের নিতে হবে, তাহলে আমরা গেট খুলে অন্য পাশে যেতে পারব। এরপর সে সাহস করে মূর্তিটার দিকে আক্রমণ করল। অন্যদিকে শিন্ডো বাদুরের মতো ছোট দানবগুলোর সঙ্গে লড়াই করে তাদের মাটিতে ফেলে দিতে লাগল। কিন্তু হঠাৎ বিশাল দানবটা কার ধারালো নখ কাহাবেলের শরীরে ঠুকিয়ে দিল। এরপর তাকে তুলে নিচের পানিতে ছুঁড়ে মারল। কাহাবেল পানির নিচে হারিয়ে গেল। শিন্ডো হতভম্ব হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কাহাবেল মারা গেছে। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকাল। শিন্ডো ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগল। সে বুঝতে পারল একা এই দানবের সঙ্গে লড়াই করা তার পক্ষে সম্ভব নয়। পিছিয়ে যাওয়ার সময় হঠাৎ সে মাটিতে পড়ে থাকা একটা বাদুরের উপর পা দিয়ে পিছলে গিয়ে নিচে করে গিয়ে মারা গেল। মূর্তিটা তাকে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই সময় থেমে গেল। চারপাশের সবকিছু স্থির হয়ে গেল, এমনকি বিশাল দানবটাও নড়তে পারছিল না। সেই মুহূর্তে শিন্ডুর ইয়োতসুইয়ার কথা মনে পড়ে গেল। সে বলেছিল, তুমি যখন র্যাঙ্ক 10-এ পৌঁছাবে তখন সময় থেমে যাবে এবং গেম মাস্টার তোমার সামনে এসে তোমার প্রফেশন পরিবর্তন করবে। আর সত্যি সেই বাদুরটাকে মেরে ফেলার পরই শিন্ডো কাকতালিকভাবে প্রয়োজনীয় র্যাঙ্কে পৌঁছে গিয়েছিল। গেম মাস্টার সামনে এসে ফেটের হুইল ঘুরিয়ে দিল। সময় থেমে থাকা অবস্থায় শিন্ডো আবার ইয়োতসুইয়ার পরামর্শ মনে করল। সময় যদি থেমেই যায় তাহলে এই কয়েকটা মুহূর্ত কাজে লাগিয়ে দানবটাকে আঘাত করতে হবে, সময় আবার চলা শুরু করার আগেই। শিন্ডো সঙ্গে সঙ্গে দানবটার দিকে ঝাঁপিয়ে পড়ল। সময় আবার চলা শুরু করতেই দেখা গেল সে একজন ওয়ারিয়ারে পরিণত হয়েছে। তার হাতে এখন তলোয়ার আর ঢাল। সে দানবটার দিকে ছুটে গিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করল, কিন্তু দানবটার লোহার মতো শক্ত পাঁজরের কারণে সে তার হৃদয় পর্যন্ত পৌঁছতে পারল না। দানবটা পাল্টা তার ধারালো নখ দিয়ে আক্রমণ করল। শিন্ডো দ্রুত ঢাল তুলে নিজেকে বাঁচিয়ে নিল এবং তলোয়ার শক্ত করে ধরল। তারপর সে দানবটার শরীর ভালো করে লক্ষ্য করল। হঠাৎ সে একটা ক্ষত দেখতে পেল। ঠিক তখনই তার কাহাবেলের শেখানো কথা মনে পড়ে গেল, কোনো দানবকে হত্যা করতে হলে তার শরীরের সঠিক জায়গায় আঘাত করতে হয়। শিন্ডো দানবটার হৃদয়ের জায়গাটা লক্ষ্য করে পুরো গতিতে ছুটে গেল এবং সেখানে তলোয়ার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু দানবটা তাকে অবাক করে তার 2 হাত কেটে ফেলল।
তারপরেও শিন্ডো পিছিয়ে যায়নি। সে দানবটার পিঠের উপর ঝাঁপিয়ে পড়ল এবং কাটা হাত দিয়েই অস্ত্রটা শক্ত করে ধরে দানবটার হৃদয়ের গভীরে ঢুকিয়ে দিল। দানবটার পুরো শরীর কেঁপে উঠল। এরপর সেটা মাটিতে পড়ে নিস্তেজ হয়ে গেল। ঠিক তখনই ইয়োতসুইয়া দৌড়ে সেখানে এসে পৌঁছাল। সে দেখল বিশাল দানবটা মাটিতে পড়ে আছে। শিন্ডো হালকা হেসে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছ, আমি একাই ওটাকে মেরে ফেলেছি। কিন্তু পরক্ষণেই তার মুখের হাসি মিলিয়ে গেল। দুঃখের সঙ্গে সে বলল, কিন্তু কাহাবেল মারা গেছে। ছেলেটা সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়ল। সে পানির নিচে কাহাবেলের রক্তাক্ত শরীর খুঁজে পেল। ইয়োতসুইয়া তাকে উদ্ধার করে এবং নিজের হিলিং ম্যাজিক ব্যবহার করে তার ক্ষতগুলো সারাতে লাগল। অবশেষে কাহাবেল জ্ঞান ফিরে পেল। চোখ খোলার পর সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এখনও বেঁচে আছে। তার সহকারী তাকে বলল, ইয়োতসুইয়া তোমাকে পানি থেকে তুলে এনেছে এবং তোমার ক্ষতগুলো সারিয়েছে, কিন্তু তোমাকে বাঁচাতে গিয়ে সে এতটাই দুর্বল হয়ে গেছে যে শেষ পর্যন্ত জ্ঞান হারিয়ে ফেলেছে। কাহাবেল কৃতজ্ঞতা ভরা চোখে ইয়োতসুইয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তার চোখের মধ্যে তখন লুকানো একটা অনুভূতি স্পষ্ট হয়ে উঠেছিল, ভালো লাগা আর ভালোবাসা। কিছুক্ষণ পর বাকি মেয়েরাও সেখানে এসে পৌঁছালো। তারা কাহেবেলের ইয়োতসুইয়ার দিকে তাকানোর ধরন দেখে অবাক হয়ে গেল। সেই রাতে হাকুজাকি ইউকাকে বলল, আমাদের হাতে আর মাত্র 7 দিন আর কয়েক ঘন্টা সময় আছে, কিন্তু ইয়োতসুইয়া কখন জ্ঞান ফিরে পাবে সেটাও আমরা জানি না। হঠাৎ ইয়োতসুইয়া চোখ খুলে বলল, আমি সব বুঝে গেছি। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি বুঝেছ? সে বলল, এখন আমি বুঝতে পেরেছি আসল কার্গো কি, যেটা আমাদের পৌঁছে দিতে হবে। গেম মাস্টার আমাদের মিশনে নির্দিষ্ট করে বলেননি যে ঠিক কি জিনিস নিয়ে যেতে হবে, তাই আমরা রেডিও সিটিতে যে কোনো কার্গো নিয়ে পৌঁছলেই সেটা সফল হিসেবে গণনা হবে। এর মানে হলো, যেসব মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তারাই আসলে সেই কার্গো। আমাদের কাজ হলো তাদের উদ্ধার করে রেডিও সিটিতে পৌঁছে দেওয়া। এরপর সে বলল, কিন্তু মিশনটা দ্রুত শেষ করতে হলে আমাদের 2 দলে ভাগ হতে হবে। আমি ইউকাকে নিয়ে ওই মানুষগুলোকে উদ্ধার করতে যাব, আর ইউসিন্দো আর হাকুজাকি এমন কোনো মার্চেন্ট খুঁজবে যে সিটিতে যাওয়ার পথে কোনো কার্গো নিয়ে যাচ্ছে। এরপর তার সঙ্গে গিয়ে সেই কার্গো পৌঁছে দেবে। এভাবে আমরা মিশন সফল হওয়ার নিশ্চয়তা পাব। তখন কাহেবেল তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তাহলে আমার কাজ কি হবে? ইয়োতসুইয়া উত্তর দিল, তুমিই শেষ প্রতিশোধটা নেবে, কারণ কমান্ডারকে হারিয়ে নিরীহ মানুষগুলোকে উদ্ধার করার জন্য আমার কাছে একটা একদম নিখুঁত পরিকল্পনা আছে। সিন্ধু আর হাকুয়াকি কাহেবেলের সহকারীকে নিয়ে এমন একজন মার্চেন্টের সন্ধানে বের হল যে কোনো কার্গো নিয়ে সিটির দিকে যাচ্ছে। অন্যদিকে ইয়োতসুইয়া বসে কাহেবেল আর ইউকাকে নিজের পরিকল্পনা বুঝিয়ে বলল। সে বলল, আমি চাই সৈন্যদের কমান্ডার রাজাকে একটা বার্তা পাঠাক। সেখানে বলবে, তুমি এই মিশনের সঙ্গে জড়িত না থাকা অবস্থায় মিশন ব্যর্থ হয়েছে, তাহলে তোমাদের শহরের উপর কোনো আক্রমণ হবে না। কাহেবেল পরিকল্পনাটা বুঝতে পেরে বলল, ঠিক আছে। পরের দিন তারা কমান্ডারকে খুঁজে পেল। তারা দূর থেকে তাকে লক্ষ্য করতে লাগল। রাতে কমান্ডার তার সৈন্যদের সঙ্গে দাঁড়িয়ে মিশনটা শেষ করার জন্য তাদের উৎসাহ দিচ্ছিল। ঠিক তখনই ইয়োতসুইয়া হঠাৎ তাদের সামনে গিয়ে দাঁড়াল। কমান্ডার অবাক হয়ে বলল, তুমি গুহা থেকে কিভাবে বের হলে? আমি তো নিশ্চিত ছিলাম তুমি সেখানে মারা গেছ। সৈন্যরা তাকে আক্রমণ করতে প্রস্তুত হল, কিন্তু কমান্ডার হাত তুলে তাদের থামিয়ে দিল। ইয়োতসুইয়া বলল, শান্ত হও, আমি লড়াই করতে আসিনি, আমি তোমার সঙ্গে একটা চুক্তি করতে এসেছি। তুমি ভালো করেই জানো আমার সঙ্গে লড়াই করে তোমার কোনো লাভ হবে না, কারণ তুমি আমাকে মেরে ফেললেও আমি 40 সেকেন্ড পর আবার ফিরে আসব। শেষ পর্যন্ত আমিই তোমাদের ধ্বংস করব। কমান্ডার জিজ্ঞেস করল, তাহলে এখন এখানে কেন এসেছ? ইয়োতসুইয়া বলল, কাহেবেল আর তার সহকারীরা গুহায় মারা গেছে। আমার সঙ্গে থাকা 2 জন হিরো একটা গর্তে পড়ে গেছে এবং সেখান থেকে বের হতে পারেনি। এখন শুধু আমি আর এই দুর্বল মেয়েটা বেঁচে আছে। এরপর সে ইউকাকে ডাকল। ইউকা তার পেছন থেকে বেরিয়ে এলো। ইয়োতসুইয়া বলল, তোমাদের হাতে সূর্য ওঠা পর্যন্ত সময় আছে। এর মধ্যে যদি তোমরা ওই 3 বন্দীকে আমার হাতে তুলে না দাও, তাহলে আমি হিরোজের ম্যাজিক ব্যবহার করে তোমাদের সবাইকে মেরে ফেলব। এই কথা বলে সে ইউকাকে নিয়ে সেখান থেকে চলে গেল। সৈন্যরা বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে রইল। কমান্ডার তার সৈন্যদের সঙ্গে আলোচনা করতে লাগল। সে বলল, আমাদের দ্রুত তাকে মেরে ফেলতে হবে, তাহলেই আমরা এই মিশনটা শেষ করতে পারব। একজন সৈন্য বলল, কিন্তু স্যার, সেটা কিভাবে সম্ভব? সে একজন হিরো, আমরা তাকে যতবারই হত্যা করি না কেন সে আবার ফিরে আসবে। কমান্ডার বলল, তাহলে একটাই উপায় আছে, আমাদের তাকে ধরে বন্দী করে রাখতে হবে যতক্ষণ না তার মিশনের সময় শেষ হয়ে যায়। ঠিক তখনই তারা ইউকার কণ্ঠ শুনতে পেল। ইউকা সেখানে ঢুকে বলল, আপনাদের সবাইকে শুভেচ্ছা। তারা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, তুমি কে? এখানে কিভাবে এলে? ইউকা বলল, আস্তে কথা বলুন, ইয়োতসুইয়ার অজান্তে আমি এখানে এসেছি, আর আমি আপনাদের এমন একটা প্রস্তাব দিতে চাই যেটা এই পুরো সমস্যার সমাধান করে দেবে। কমান্ডার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি চাও? ইউকা বলল, আমি এক্ষুনি আপনাদের সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে ইয়োতসুইয়া ঘুমাচ্ছে। সেখানে গিয়ে আপনারা খুব সহজেই তাকে ধরে ফেলতে পারবেন। কমান্ডার সন্দেহের চোখে তাকিয়ে বলল, তুমি এমনটা কেন করবে? আমাদের ফাঁদে ফেলছো না তো? ইউকা উত্তর দিল, ইয়োতসুইয়া বা অন্য কারো ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই।
আমি শুধু ঝামেলা থেকে দূরে থাকতে চাই আর সেই কারণেই আমি তাকে সরিয়ে দিতে চাই। কমান্ডার তার কথা বিশ্বাস করল। সে বলল, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব। এরপর সে একজন সৈন্যকে বন্দীদের পাহারা দিতে রেখে বাকিদের নিয়ে ইউকার সঙ্গে যাওয়ার প্রস্তুতি নিল। ইউকা মনে মনে শয়তানি হাসি দিয়ে ভাবল, তোমার পরিকল্পনা একদম ঠিকঠাক এগোচ্ছে ইয়াতসুয়া। আসলে ইউকার আসল মিশন ছিল কমান্ডার আর তার সৈন্যদের অন্যদিকে ব্যস্ত রাখা, যাতে ইয়াতসুয়া এই সুযোগে বন্দীদের উদ্ধার করতে পারে। রাস্তায় সৈন্যরা বারবার জিজ্ঞেস করছিল, আমরা আর কত দূর? ইউকা প্রতিবারই বলছিল, আর একটু। এভাবে চলতে চলতে কমান্ডার বিরক্ত হয়ে গেল। একসময় সে ইউকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে একজন সৈন্যকে বলল, তলোয়ার দিয়ে তাকে দ্রুত মেরে ফেলো। তারপর বলল, চলো ফিরে যাই, এটা পরিষ্কার যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ইউকা পালিয়ে গিয়ে আবার জীবিত হয়ে উঠতে না পারে, সেজন্য তারা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। এরপর তারা বন্দীদের জায়গায় ফিরে গেল, কিন্তু সেখানে গিয়ে কমান্ডার ভয়ঙ্করভাবে অবাক হয়ে গেল। একজন সৈন্য বলল, কমান্ডার, আপনার মিশন ব্যর্থ হয়েছে। আমি ওই 3 বন্দীকে মেরে ফেলেছি, তাদের লাশ আপনার সামনে পড়ে আছে, এমনকি আমি তাদের আগুনেও পুড়িয়ে দিয়েছি। এরপর সে সেখানে আগুন জ্বালিয়ে দিল। সৈন্যরা জায়গাটা লুট করতে আর সব কিছু পুড়িয়ে দিতে শুরু করল। কমান্ডার চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? তারা জীবিত থাকা অবস্থায় তুমি কিভাবে তাদের পুড়িয়ে দিলে? এই বিশৃঙ্খলার সুযোগ নিল ইউয়া। সে ফায়ার ম্যাজিক ব্যবহার করে নিজের বাধা দড়ি কেটে ফেলল। এরপর দ্রুত লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে সে ইয়োতসুয়ার কাছে পৌঁছাল এবং তার ঘোড়ার পেছনে বসে পড়ল। দুজন একসাথে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। সৈন্যরা বোকাদের মতো তাদের পেছনে ছুটতে লাগল। তারা যদি আগুনে পোড়া লাশগুলো ভালো করে পরীক্ষা করত, তাহলে আসল সত্যটা বুঝে যেত, কারণ আসল ঘটনা ছিল সম্পূর্ণ আলাদা। দূর থেকে দেখলে মনে হচ্ছিল সে সত্যিই 3 বন্দীকে মেরে ফেলেছে। এরপর সে সেখানে আগুনও জ্বালিয়ে দিয়েছিল, যাতে তার পরিকল্পনাটা পুরোপুরি সত্যি মনে হয়। পরে সে তার সঙ্গীদের বলল, এখন কমান্ডার রাজাকে একটা বার্তা পাঠাবে যে কাহাবের আর তার সহকারীরা মারা গেছে এবং হিরোজরা মিশনটা নষ্ট করে দিয়েছে। এভাবে তার শহরের উপর কোনো বিপদ আসবে না। এরপর তারা পাহাড়ের একটা গুহায় গিয়ে 3 বন্দীকে লুকিয়ে রাখল। এর মধ্যে সেই ছোট বাচ্চাটাও পুরোপুরি সুস্থ হয়ে নিজের শক্তি ফিরে পেয়েছিল। ইউসুয়া এরপর ইউকার দিকে তাকিয়ে বলল, কাহাবেল যদি তার মিশনে সফল হয়, তাহলে আমার পরিকল্পনা পুরোপুরি সফল হবে। কিন্তু মেয়েটা তার দিকে তাকিয়ে বলল, আমরা যদি সত্যি একটা অদ্ভুত গেম ওয়ার্ল্ডের মধ্যে থেকেও থাকি, তবুও তুমি কিভাবে একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে দিতে পারলে? ইউসিয়া বলল, এটা শুধু একটা গেম ওয়ার্ল্ড, এরা আসল মানুষ নয়। আমি যদি তাদের না পোড়াই, তাহলে আমাকে এবং আমার সঙ্গীদের জীবন হারাতে হবে। এদিকে সিন্ধু আর হাকোয়াকি তাদের সহকারীকে নিয়ে গভীর হতাশার মধ্যে বসেছিল। হাকোয়াকি উদ্বিগ্ন হয়ে বলল, আমাদের হাতে আর মাত্র 3 দিন আছে, অথচ এখনও কোনো মার্চেন্টকে খুঁজে পাইনি। মনে হচ্ছে মিশনের সময় শেষ হয়ে যাবে। তাহলে কি আমরা সবাই মারা যাব? অন্যদিকে সৈন্যদের কমান্ডার দুঃখে একেবারে ভেঙে পড়েছিল। সে এতটাই কষ্ট পেয়েছিল যে কেঁদে ফেলল। তার মনে হচ্ছিল তার মিশন ব্যর্থ হয়েছে এবং রাজা আর কখনো তাকে বিশ্বাস করবে না। তাই সে রাজাকে একটা বার্তা পাঠিয়ে সব ঘটনা জানিয়ে দিল। বার্তা পাঠানোর সময় ভয়তে তার শরীর কাঁপছিল। সে মনে মনে ভাবছিল, আমরা ফিরে গেলে রাজা আমাদের সঙ্গে কি করবে? কিন্তু ঠিক তখনই তার একজন সৈন্য হঠাৎ মারা গেল আর কাহাবেল সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমার রাজা তোমাকে কি শাস্তি দেবে সেটা নিয়ে ভয় পেও না, কারণ তুমি আর কখনো তার কাছে ফিরে যেতে পারবে না। কমান্ডার অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু কাহাবেল কঠিন গলায় বলল, অস্ত্র হাতে নাও, কারণ দুর্বল কাউকে আক্রমণ করে জিততে আমার ভালো লাগে না। কমান্ডার তলোয়ার হাতে নিয়ে সর্বশক্তি দিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কাহাবেল খুব দক্ষতার সঙ্গে তার আক্রমণ ঠেকিয়ে দিল। তারপর প্রথমে তার 2 হাত কেটে দিল, এরপর তার 2 পা কেটে ফেলল। কমান্ডার মাটিতে পড়ে যন্ত্রণায় চিৎকার করতে লাগল। শেষে কাহাবেল তার গলা কেটে তাকে শেষ করে দিল। সে বলল, এটাই আমার সহকারীর প্রতিশোধ। এদিকে রাজপ্রাসাদে রাজা ইতিমধ্যে সব ঘটনা জানতে পেরেছিল। সে তার একজন সৈন্যকে বলল, এই হিরোজরা মানুষ হত্যা না করলেও তারা আমাদের মিশনে বাধা দিয়েছে এবং সবকিছু নষ্ট করেছে। তাই যে কোনো উপায়ে তাদের হত্যা করো এবং তাদের কাছ থেকে প্রতিশোধ নাও। সৈন্য উত্তর দিল, আপনি যা আদেশ করবেন আমি সবকিছু করব। তার কথা শুনেই বোঝা যাচ্ছিল সে মোটেও মজা করছে না। এদিকে ইউসুয়া ইউকাকে বলল, আমি 3টে জিনিস সঙ্গে নিতে চাই, কারণ হয়তো এগুলোই সেই কার্গো যেগুলো আমাদের রেডিও সিটিতে পৌঁছে দিতে হবে। এরপর সে গাড়ির মধ্যে 3টে ছোট বাক্স রাখল। ইউকা ভয় পেয়ে তার দিকে তাকিয়ে বলল, এই বাক্সগুলোর ভেতরে খুব অদ্ভুত জিনিস আছে। ইউসিয়া বলল, হয়তো এটাই আসলে আমাদের মিশনের জন্য দরকার। এরপর তারা সিন্ধু আর অন্যদের সঙ্গে দেখা করার জন্য রওনা দিল। পথে কাহাবেল বারবার ইউসিয়ার দিকে তাকাচ্ছিল। ইউসিয়া তখন ছোট বাচ্চাটার সঙ্গে কথা বলছিল। তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কাহাবেল তাকে পছন্দ করতে শুরু করেছে। ইউকা ব্যাপারটা লক্ষ্য করল। সে বুঝতে পারল এটা হয়তো একটা রোম্যান্টিক গল্পের
গল্পের শুরু। একসময় তারা বিশ্রামের জন্য থামল। কাহাবেল ইউসুয়ার কাছে গিয়ে মনের কথা বলার চেষ্টা করল। সে ইতস্তত করে বলল, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এদিকে ইউকা ঘোড়ার পেছনে লুকিয়ে সব কথা শোনার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ মুহূর্তে কাহাবেল লজ্জায় লাল হয়ে গেল আর কিচ্ছু বলতে পারল না। তাই তারা এমনভাবেই আবার চলতে শুরু করল যেন কিছুই হয়নি। ইউকা মুচকি হেসে পুরো রোম্যান্টিক ব্যাপারটা উপভোগ করতে লাগল। এরপর সে ইউসুয়ার মনোযোগ পাওয়ার জন্য অদ্ভুত আচরণ করতে শুরু করল। এমনকি ছোট বাচ্চাটাও অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, এই মেয়েটা এমন আচরণ করছে কেন? ইউসুয়া হেসে বলল, চিন্তা করো না, ওর মাথাটা একটু অদ্ভুত। ইউকা পথে নানা পরিকল্পনা করতে লাগল যাতে কাহাবেল শেষ পর্যন্ত নিজের ভালোবাসার কথা ইউসুয়াকে বলে ফেলে, কিন্তু প্রতিবারই তার পরিকল্পনা ব্যর্থ হচ্ছিল। একসময় সে কাহাবেলকে বলল ইউসুয়ার রান্নায় সাহায্য করতে, যাতে তারা দুজন একসঙ্গে কথা বলার সুযোগ পায়, কিন্তু ফল হল সম্পূর্ণ উল্টো। ইউকা মাথা তুলে দেখল কাহাবেল একটা বিশাল বুনো শূকর 2 হাতে ধরে তাদের দিকে এগিয়ে আসছে। সে বলল, আমি এটা শিকার করে এনেছি যাতে আমরা খেতে পারি, আর এটাই ইউসুয়াকে রান্নায় সাহায্য করার আমার উপায়। ইউকা অবাক হয়ে মনে মনে ভাবল, এই মেয়েটা আসলেই অদ্ভুত। এরপর ইউকা কাহাবেলকে নিজের অনুভূতি প্রকাশ করতে সাহায্য করার জন্য নতুন পরিকল্পনা করল। সে ইউসুয়াকে বলল কাহাবেলের সঙ্গে তলোয়ারের প্রশিক্ষণ করতে। মনে মনে ভাবল, ও প্রশিক্ষণ করতে খুব ভালোবাসে, নিশ্চয়ই তারা একসঙ্গে প্রশিক্ষণ করলে কাহাবেলের মনে অনুভূতি জেগে উঠবে এবং সে নিজের মনের কথা বলে ফেলবে। কিন্তু এবারও ব্যাপারটা উল্টো হয়ে গেল। প্রশিক্ষণের শেষে কাহাবেল ছেলেটাকে মাটিতে ফেলে বলল, তোমার পালা শেষ, এখন তোমার পালা প্রিয়। এরপর সে ইউকার পেছনে ছুটতে শুরু করল। ইউকা চিৎকার করতে করতে দৌড়ে পালালো, আর এই ঘটনাটা তাদের জীবনের সবচেয়ে মজার মুহূর্তগুলোর মধ্যে একটা হয়ে গেল। অন্যদিকে সিন্ধু আর হাকোয়াকি এমন একজন মার্চেন্টকে খুঁজে পেল যে রেডিও সিটির দিকে কার্গো নিয়ে যাচ্ছিল। তাই তারা তার সঙ্গে যাত্রা শুরু করল। তারা বন্দীদের একটা চার্চে নিয়ে গেল। তাদের মনে হয়েছিল এটা এমন একটা নিরাপদ জায়গা যেখানে কেউ তাদের ক্ষতি করতে পারবে না, কিন্তু আশ্চর্যের বিষয়, এই বন্দীরা প্রয়োজনীয় কার্গো ছিল না। এরপর তারা দ্বিতীয় সম্ভাবনাটা পরীক্ষা করল, সৈন্যদের অস্ত্র আর তলোয়ার, কিন্তু সেগুলোও কার্গো হিসেবে গণ্য হল না। তাহলে শেষ সম্ভাবনাটাই বাকি হইল। 3টে বাক্সের ভেতরে কি ছিল? ছিল কমান্ডার আর তার সৈন্যদের কাটা মাথা। ব্যাপারটা অদ্ভুত হলেও এবার সেটাই আসল কার্গো হিসেবে গ্রহণ করা হলো। এভাবেই মিশন সম্পূর্ণ হয়ে গেল। সেই সময় সিন্ধু আর হাকোয়াকি এখনও মার্চেন্টের সঙ্গে রেডিও সিটির পথে হাঁটছিল। হঠাৎ তারা মিশনের নোটিফিকেশন দেখতে পেল, তাই সবাই আবার এক জায়গায় জড়ো হলো এবং পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নিতে লাগলো। তাদের নতুন মিশন ছিল পুরো শহরে ছড়িয়ে পড়ে তাদের হাতে থাকা গেমের ম্যাপটা যতটা সম্ভব বড় করা, অর্থাৎ তারা এমন অনেক জায়গা খুঁজে বের করবে যেগুলো তারা আগে কখনো দেখেনি। এরপর 4 জন নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করল, কে সবচেয়ে বেশি জায়গা ম্যাপে যোগ করতে পারে। কিন্তু একসময় ইয়োৎসুয়া সমুদ্রের দিকে তাকানো একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। ঠিক তখন কাহাবেল অবশেষে নিজের মনের কথা বলার সিদ্ধান্ত নিল। সেই ইয়োৎসুয়ার পাশে দাঁড়িয়ে আস্তে করে বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কিন্তু ইয়োৎসুয়া চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেখে সে থেমে গেল। কাহাবেল জিজ্ঞেস করল, তুমি কি এখনই চলে যাচ্ছ? ইয়োৎসুয়া বলল, আমাকে আমার নতুন মিশন চালিয়ে যেতে হবে। কাহাবেল তখন নিজের কথা না বলে তার দিকে হাত বাড়িয়ে দিল। ইয়োৎসুয়া হেসে তার হাত ধরে বলল, তোমার সঙ্গে দেখা হয়ে আমি সত্যিই খুব খুশি, আশা করি আবার তোমার সঙ্গে দেখা হবে। এরপর সে ঘুরে চলে গেল। কাহাবেল সেখানেই দাঁড়িয়ে রইল। দূর থেকে ইয়োৎসুয়ার চলে যাওয়া দেখতে দেখতে তার চোখে এমন এক অনুভূতি ফুটে উঠল যেটা সে মুখে বলতে পারেনি। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ইয়োৎসুয়ার প্রেমে গভীরভাবে পড়ে গেছে। এরপর ইয়োৎসুয়া আর মেয়েরা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে নতুন মিশন শুরু করল। কিন্তু হঠাৎ প্রচণ্ড তুষারপাত শুরু হল। আকাশ এক ভয়ঙ্কর বরফের ঝড়ে ঢেকে গেল। সবকিছু বরফে ঢেকে যেতে লাগল। ছেলেটা ঠান্ডা থেকে বাঁচার জন্যে নিজের পোশাক বদলে নিল এবং বরফের প্রচণ্ড বাতাসের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগল। কিন্তু কাজটা ছিল ভয়ঙ্কর কঠিন। ঠান্ডা কোনো দয়া দেখাচ্ছিল না। তাদের শরীর কখনো এমন আবহাওয়ার সঙ্গে পরিচিত ছিল না। ধীরে ধীরে মনে হচ্ছিল তারা সবাই যেন মৃত্যুর কাছে হার মানছে। হাকাজাকি মাঝপথে মাটিতে পড়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বলল, আমি মরতে চাই না, আমার হাত পা বরফের মতো জমে গেছে, আমি আর নড়তে পারছি না। সে পরাজিত হয়ে মাটিতে বসে পড়ল। সিন্ধুও তখনও হাঁটার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পর সেও হোটকে খেয়ে নিজের শক্তি হারিয়ে ফেলল। ধীরে ধীরে বরফ তার শরীর ঢেকে ফেলতে লাগল। মনে হচ্ছিল এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে সবাই মৃত্যুর একদম কাছাকাছি চলে এসছে। এদিকে ইয়োৎসুয়া প্রচণ্ড কষ্ট করে বরফের ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। সে বিড়বিড় করে বলল, মিশন শেষ হতে আর মাত্র 6 ঘন্টা বাকি, আমাকে অবশ্যই টার্গেটে পৌঁছতে হবে, না হলে আমরা সবাই ব্যর্থ হয়ে যাব। হঠাৎ একটা বিশাল দানব তার সামনে এসে পথ আটকে দিল। দানবটা প্রচণ্ড শক্তি দিয়ে তাকে আঘাত করল। ইয়োৎসুয়া ছিটকে মাটিতে পড়ে গেল। দানবটা আবার তাকে পিষে ফেলার জন্য এগিয়ে এলো, কিন্তু সে দ্রুত দানবটার 2 পায়ের মাঝখান দিয়ে বেরিয়ে পাশের দিকে দৌড়ে গেল। এরপর আবার দাঁড়িয়ে দানবটার মুখোমুখি হল। দানবটা প্রচণ্ড রাগে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ইয়োৎসুয়া ঢাল তুলে আঘাতটা ঠেকিয়ে দিল। এরপর সে নিজের ছোট ছুরি নিয়ে সামনে ছুটে গিয়ে দানবটার শরীরে বারবার আঘাত করতে লাগল। অবশেষে দানবটা মাটিতে পড়ে মারা গেল।
দানবটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার চারপাশ থেকে আরও ছোট ছোট দানব বেরিয়ে এলো। তারা তাদের মাকে হারিয়ে কাঁদতে শুরু করল। ইয়োৎসুয়া হতভম্ব হয়ে গেল। দুঃখের সঙ্গে মনে মনে বলল, আমি ওকে মারতে চাইনি, কিন্তু বেঁচে থাকতে হলে আমাকে এটা করতেই হতো। তারপরও এটা তো শুধু একটা গেম, শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর বেশি কিছু নয়। এরপর সে নিজের ম্যাপের দিকে তাকালো, দেখল মিশন শেষ হতে আর মাত্র 5 ঘন্টা বাকি। ক্লান্ত শরীর নিয়েও সে আবার সামনে এগিয়ে যেতে লাগল। কিন্তু হঠাৎ তার পায়ের নিচের মাটি ভেঙে গেল। সে অনেক ওপর থেকে নিচে পড়ে গিয়ে মারা গেল। একই সময় সিন্ধু আর হাকাজাকি ভয়ঙ্কর ঠান্ডার কাছে হার মেনে ফেলেছিল। তাদের শরীর পুরোপুরি বরফে জমে গিয়েছিল। শেষ পর্যন্ত তাদের শরীর থেকে জীবনের চিহ্নও হারিয়ে গেল। মনে হচ্ছিল এই ভয়ঙ্কর মিশনের শেষ মুহূর্তটা সবার জন্যে একদম সামনে এসে গেছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ইয়োৎসুয়া বরফের মধ্যে পড়ে গিয়ে মারা গেছে। সিন্ধুও আর হাকাজাকিও ভয়ঙ্কর ঠান্ডার কাছে হার মেনে ফেলেছে। আর মিশন শেষ হতে বাকি মাত্র কয়েক ঘন্টা। এখন প্রশ্ন হল, ইয়োৎসুয়া কি আবার ফিরে এসে সবাইকে বাঁচাতে পারবে, নাকি এই গেমেই শেষ হয়ে যাবে তাদের যাত্রা? এরপর কি হবে সেটা জানতে হলে পরের পার্ট অবশ্যই দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, আর এমন আরও অ্যানিমে এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবে না। পরের পার্টে দেখা হবে।